সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইউনূস সরকারের বিরুদ্ধে এস আলমের ICSID মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বঙ্গবন্ধু কেবল দলের নন, তিনি আমাদের ঘরের মানুষ, তাকে কেন খলনায়ক বানানো হচ্ছে তরুণদের প্রশ্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে কেন জন্ম নিলাম, এটা অভিশাপ, ইউনূসের অপশাসনে ভালো নেই দেশের সাধারণ মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের পাতানো নির্বাচন, যেন ভোটের কোনো দরকার নেই, চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো GM কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানের শক্তিশালী হামলা চালানো হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শত শত মিলিয়ন ডলার ক্ষতির অভিযোগ এনে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা দায়ের করেছে। সরকার কর্তৃক তাদের সম্পদ জব্দ এবং হয়রানির প্রতিবাদে এই আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশি শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের আইনজীবীরা গত সোমবার ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটসে এই সালিসি দাবি দাখিল করেছেন। লক্ষ্যবস্তু হওয়ার অভিযোগ। এস আলমের পরিবার তাদের অভিযোগ দাবি করেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত লক্ষ্যবস্তু হওয়া অভিযান শুরু করেছে। এই অভিযানের ফলে তাদের ব্যাংক হিসাব স্বেচ্ছাচারীভাবে ফ্রিজ করা হয়েছে। পরিবারের অভিযোগ, সরকার তাদের ব্যবসায়িক লেনদেন নিয়ে ভুয়ো তদন্ত পরিচালনা করছে এবং তাদের লক্ষ্য করে একটি উস্কানিমূলক মিডিয়া প্রচারণা চালিয়েছে। আইনজীবী ফার্ম কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সুবিলান জানিয়েছে, এই বিরোধ 6 মাসের মধ্যে সমাধান না হলে মামলা করা হবে বলে তারা আগেই জানিয়েছিলেন। সরকারের পাল্টা অভিযোগ 12 বিলিয়ন ডলার পাচার। এই আইনি দাবি এমন এক সময়ে এলো যখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে। এস আলম পরিবারের এই সালিসি মামলা দায়েরের মূল ভিত্তি হল 2004 সালে স্বাক্ষরিত সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি। আইনি নথি অনুযায়ী এস আলম পরিবারের সদস্যরা 2020 সালের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে এবং 2021 সাল থেকে 23 সালের মধ্যে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তারা বাংলাদেশে 1980 সালে বিদেশি বেসরকারি বিনিয়োগ আইন দ্বারা সুরক্ষিত হওয়ার দাবি জানাচ্ছে। সালিসি দাবি দাখিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে, যখন এটি আমাদের কাছে পৌঁছাবে আমরা সঠিক চ্যানেলের মাধ্যমে আমাদের জবাব দেব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইউনূসের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু ও জাতির পিতা উপাধি দিয়ে সাম্প্রতিক বিতর্কের কড়া সমালোচনা করেছেন এক তরুণ। গণমাধ্যমের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, তিনি 71-এর পূর্বেই এই উপাধিগুলো পেয়েছিলেন এবং 71 পর্যন্ত অবিসংবাদিত নেতা ছিলেন। আজ কেন তাকে এই সম্মানে ভূষিত করতে দ্বিধাবোধ করা হচ্ছে? বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ওই তরুণ বলেন, সবাই বঙ্গবন্ধুকে 71 পর্যন্ত অবিসংবাদিত নেতা মেনেছেন, তিনি তো 71-এর পরে বঙ্গবন্ধু বা জাতির পিতা উপাধি পাননি, পেয়েছেন এর আগেই, তাহলে আজ কেন সেই শব্দ উচ্চারণ করতে সমস্যা? আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, আমরা যদি এই আঘাতের দাঁত ভাঙ্গা জবাব দিতে না পারি তবে আমাদের পূর্বসূরীরা ব্যতীত হবেন, তাদের মান মর্যাদা এবং আমাদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে। আমরা চাই না আমাদের মায়েদের আবার স্বাধীনতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হোক। আমাদের স্বাধীনতা ও ভূখণ্ড আছে, তাহলে কেন জাতিসত্তাকে অপমান করা হবে? বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বঙ্গবন্ধুর প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কেবল একটি রাজনৈতিক দলের প্রধান নন, তিনি আমাদের নাগরিক হিসেবে আমাদের ভাই, আমাদের ঘরের মানুষ। তার ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আজ তাকেই খলনায়ক বানানোর চেষ্টা চলছে, যা মেনে নেওয়া যায় না। এদিকে বাংলাদেশে কেন জন্ম নিলাম, এটা অভিশাপ। গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে এক অসহায় বাবুর্চির আর্তনাদ। কনকনে শীতের সকালে খালি পায়ে ঠান্ডা পানিতে দাঁড়িয়ে কাজ করছেন তিনি, কিন্তু এই হাড় কাঁপানো শীতের কণ্ঠকেও ছাপিয়ে গেছে জীবিকার খরচ জোগানোর যন্ত্রণা। গ্যাসের সিলিন্ডারের লাগামহীন দাম বৃদ্ধিতে দিশেহারা এক বয়স্ক হোটেল বাবুর্চির আক্ষেপের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ক্ষোভ আর হতাশায় তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে কেন জন্ম নিলাম? এটা অভিশাপ। ক্ষুদ্র এই ব্যবসায়ী জানান, একটি গ্যাসের সিলিন্ডারে মাত্র 7 থেকে 8 ঘন্টা রান্না করা যায়, অথচ এর জন্য গুনতে হচ্ছে 2500 টাকা পর্যন্ত। ব্যবসার পরিস্থিতি তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দোকান ভাড়া আছে, পানির বিল, কারেন্টের বিল, কর্মচারীদের বেতন, এটার ভিতরে কি আছে এমন? কি মগের মূল্যকে পইরা গেছি নাকি আল্লাহই জানে। ভিডিওর শেষ অংশে তিনি অত্যন্ত আক্ষেপের সুরে ভিডিও ধারণকারীকে ভিডিও করতে নিষেধ করেন। সাধারণ মানুষের দুর্দশা দেখার বা শোনার মতো কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাগো পক্ষে কেউ কথা বলেন না ভাই, ভিডিও কইরেন না, আমগো পক্ষে কথা বলার মতো কেউ নাই। তার এই বুক ফাটা আর্তনাদ নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে গ্যাসের দামে অরাজকতা, সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবন কতটা দুর্বিষহ করে তুলেছে এই ভিডিও যেন তারই এক বাস্তব প্রতিচ্ছবি। এদিকে চলমান বিক্ষোভে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কনজারভেটিভ রেডিও হোস্ট হাক হেউইটকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি তাদের জানিয়ে দিয়েছি যদি তারা মানুষকে হত্যা করা শুরু করে, যেটি তারা দাঙ্গার সময় করে থাকে, যদি তারা এমনটি করে তাহলে আমরা তাদের উপর খুব শক্তভাবে আঘাত হানব। তিনি আরও বলেন, আমরা খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তারা জানে এবং তাদের খুব শক্তভাবে বলা হয়েছে। এখন আমি আরও শক্তভাবে বলছি, যদি তারা বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে। ইরানের মানুষের জন্য কি বার্তা দেবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আপনাদের স্বাধীনতার ব্যাপারে অনুভূতি খুবই দৃঢ় হওয়া প্রয়োজন।